আজকে আলোচনা করব ইন্ডিয়ান মনিটারি সিস্টেম এবং সেই সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী নিয়ে। এই স্লাইডে প্রথমে আমি ভারতীয় যে অর্থ ব্যবস্থা, সেই ভারতীয় অর্থ ব্যবস্থার কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান মনিটারি যে সিস্টেম সেটি ইনকনভার্টেবল পেপার কারেন্সির উপর ভিত্তি করেই মনিটারি সিস্টেমটি দাঁড়িয়ে রয়েছে। ইন্ডিয়ান কারেন্সি সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। দেবনাগরী যে র সিম্বল সেটি প্রথম চালু হয় 2010 সালে, যেটি ডিজাইন করেছেন উদয় কুমার। 1938 সালে প্রথম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক নোট প্রোডাকশান শুরু করে। ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথম পেপার কারেন্সি চালু করেছে 1861 সালে। কারেন্সি নোট প্রিন্টিং হয় নাসিকে। আরবিআই 5000 এবং 10,000 যে নোট সেটি 1949 সালে চালু করেছিল। ওয়াটারমার্ক প্রিন্টিং সেটি হয়ে থাকে হোশাঙ্গাবাদে। মহাত্মা গান্ধী যে পোর্ট্রেট সেটি ভারতীয় মুদ্রায় প্রথম শুরু হয় 1996 সালে। এছাড়া যে স্থানে ব্যাঙ্ক নোট প্রিন্ট করা হয় সেটি হলো দেওয়াস, শালবনী, মাইশোর প্রভৃতি স্থানে। ইন্ডিয়ান রুপির যে লিগ্যাল টেন্ডার সেটি সাধারণত নেপাল, ভুটান এবং জিম্বাবুয়ের মধ্যে রয়েছে। এবং ফার্স্ট কারেন্সি কমিটি ইন্ডিয়ার ফাউলার কমিটি, যেটি 1898 সালে হয়েছে। প্রি ডেসিমাল কয়েন্স ইস্যু হয়েছিল 1950 থেকে 57 সালের মধ্যে। ডেসিমাল কয়েন চালু হয় 1957 সালের পরবর্তী সময়ে। ভারতবর্ষে প্রথম সিলভার কয়েন, যেটি রুপেয়া বলা হয়, সেটি সম্বন্ধে জানা যায় অর্থশাস্ত্রে। চাণক্যের যেটি রচনা 340 থেকে 290 বিসির মধ্যে। শেরশাহ সুরি প্রথম সিলভার কয়েন রুপিয়া ভারতবর্ষে চালু করেন। ভারতবর্ষের প্রথম কয়েন যেটি স্বাধীনতার পরে চালু হয়েছিল সেটি হলো 1 পয়সা, হাফ পয়সা, 1 আনা, 2 আনা, 1 রুপি। এগুলো 1950 সালে প্রথম চালু হয়। ফার্স্ট পেপার কারেন্সি চালু হয় অ্যাজ পার পেপার কারেন্সি অ্যাক্ট 1861 সালে ভারতবর্ষে। কারেন্সি সার্কুলেশন, সেই বিষয়টিতে যে মিনিমাম রিজার্ভ সিস্টেম, সেই মিনিমাম রিজার্ভ সিস্টেমের আন্ডারে 200 কোটি টাকা সোনা এবং ফরেন যে কারেন্সি নিয়ে একটি মিনিমাম রিজার্ভ আরবিআইয়ের কাছে রাখতে হয় এবং তারপরে কারেন্সি সার্কুলেশনের জন্য ছাড়া হয়। কারেন্সি কম্পোনেন্ট মধ্যে কি রয়েছে, যে কনসিস্ট অফ আরবিআই ইস্যুড কারেন্সি, অর্থাৎ আরবিআই যে সমস্ত কারেন্সি ইস্যু করেছে, যার মধ্যে যেটি কারেন্সি সাপ্লাই হয় ইন্ডিভিজুয়ালের দ্বারা, ইনস্টিটিউশনের দ্বারা বা কোনো বিজনেস হাউসের দ্বারা। অপরদিকে ডিপোজিট কম্পোনেন্টের মধ্যে রয়েছে ডিপোজিট অফ জেনারেল পাবলিক উইথ ব্যাঙ্ক অ্যান্ড ডিমান্ড ডিপোজিট হুইচ মে বি উইথড্রন অ্যান্ড টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট নন উইথড্রয়াল। এগুলোকে মিলে বলা হয় কারেন্সি ইন সার্কুলেশন। যে মেথডের মধ্যে দিয়ে কারেন্সি ইস্যু করা হয় সেটি হলো সিম্পল ডিপোজিট মেথড, ফিক্সড ফিডুসিয়ারি সিস্টেম, ম্যাক্সিমাম ফিডুসিয়ারি সিস্টেম, প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম, পার্সেন্টেজ রিজার্ভ সিস্টেম, মিনিমাম রিজার্ভ সিস্টেম। এই মিনিমাম রিজার্ভ সিস্টেম পদ্ধতিটি ভারতবর্ষ গ্রহণ করেছে 1997 সালে। একে বলা হয় ম্যানেজ পেপার কারেন্সি মেথড। এবার মানি সাপ্লাই নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ মানি সাপ্লাইয়ের মধ্যে যে ইনস্টিটিউশনগুলো দায়বদ্ধ রয়েছে মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে সেটি হলো সেন্ট্রাল ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক, আদার কমার্শিয়াল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অ্যান্ড পোস্ট অফিস মানি, যেটা অর্থাৎ ব্যাঙ্কের সঙ্গে পোস্ট অফিসের যে মানি সেগুলোকে মানি সাপ্লাইয়ের মধ্যে ধরা হয়। সেন্ট্রাল ব্যাঙ্কের নিকট যে মানিটি থাকে যেটাকে M0 বা রিজার্ভ মানি বলা হয়। রিজার্ভ মানি বলতে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাঙ্কস উইথ আরবিআই, একে বলা হয় M0 মানি বা রিজার্ভ মানি। অপরদিকে M1 মানি, সেটি হলো কারেন্সি উইথ পাবলিক, অর্থাৎ জনসাধারণের কাছে যে টাকা রয়েছে। ডিপোজিট মানি অফ পাবলিক, অর্থাৎ
জনসাধারণ যে টাকা ডিপোজিট করে রেখেছে ব্যাংকে, এই ডিপোজিট মানির মধ্যে রয়েছে ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকিং সিস্টেম প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই, এবং আরবিআইয়ের এমপ্লয়িদের যে ডিপোজিটটা আরবিআইয়ের নিকট রয়েছে সেগুলো, প্লাস ব্যাংকিং সিস্টেমের যে ডিমান্ড ডিপোজিটগুলো রয়েছে পাবলিক যেগুলো জমা করেছে সেগুলো মিলিত, এবং জনসাধারণের হাতে যে টাকা রয়েছে সেগুলোকে একত্রে বলা হয় ন্যারো মানি বা M1 মানি। M2 মানি যেটি হচ্ছে M1 মানি প্লাস পোস্ট অফিসে যদি কোনো সেভিংস ডিপোজিট থেকে থাকে তাহলে সেগুলোকে একত্রে বলা হয় M2 মানি। M3 মানি যেটিকে বলা হয় ব্রড মানি, যেটি M1 প্লাস টাইম ডিপোজিট উইথ ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ M1 মানির সঙ্গে যদি ফিক্সড ডিপোজিট সংযুক্ত হয় তাহলে বলা হবে তাকে ব্রড মানি। তাহলে M1 এর সঙ্গে M3 যে পার্থক্য, M1 এর মধ্যেও ডিপোজিট থাকে, সেই ডিপোজিটটা সাধারণত রেকারিং ডিপোজিট হয়ে থাকে বা বলা যেতে পারে সেভিংস ডিপোজিট হতে পারে, কিন্তু ব্রড মানির মধ্যে যে ডিপোজিট থাকে সেটি হচ্ছে গিয়ে ফিক্সড ডিপোজিট, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য যে ডিপোজিটটা করা হয় সেটি হচ্ছে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট। সেটি M1 এর সঙ্গে যুক্ত হয়ে গেলেই সেটিকে বলা হয় ব্রড মানি বা M3। M4 মানি অর্থাৎ M3 মানি যেটা রয়েছে তার সঙ্গে যদি পোস্ট অফিসের টোটাল যে টাইম ডিপোজিট সেটিকে যদি সংযুক্ত করা হয় তাহলে সেটাকে বলা হবে M4 মানি। তবে এর থেকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটটিকে বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা M0 মানি কাকে বলা হয় সেটা পেলাম, যেখানে বলা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই। M1 কে বলা হয় ন্যারো মানি, M3 কে বলা হয় ব্রড মানি, এবং M2 এবং M4 এ এই M1 এবং M3 যেটি ব্যাংকের যে মানি অর্থাৎ ব্যাংক ডিপোজিট যে রয়েছে তার সঙ্গে পাবলিকের যে ডিপোজিট, পাবলিকের যে কারেন্সি হাতে থাকে তাদের সঙ্গে যদি পোস্ট অফিসের মানি যুক্ত হয় বা পোস্ট অফিসের যদি ডিপোজিট যুক্ত হয় তাহলে আমি তাকে বলবো M2 M4 মানি। M2 মানির ক্ষেত্রে পোস্ট অফিসের যদি সেভিংস ডিপোজিট থাকে তাহলে, আর M4 মানে পোস্ট অফিসে যদি ফিক্সড ডিপোজিট থাকে তাহলে সেটাকে আমি বলবো M4 মানি প্লাস M4 মানি ইকুয়াল টু M3 প্লাস ফিক্সড ডিপোজিট উইথ পোস্ট অফিস। সোর্সেস অফ ব্রড মানি, নেট ব্যাংক ক্রেডিট টু গভর্নমেন্ট, অর্থাৎ দুরকমভাবে ব্যাংক ক্রেডিট দিয়ে থাকে গভর্নমেন্টকে। একটা আরবিআই ক্রেডিট দিতে পারে বা আদার ব্যাংকও ক্রেডিট দিতে পারে গভর্নমেন্টকে বা ঋণ দিতে পারে, সেইভাবেও ব্রড মানির সৃষ্টি হতে পারে। অপরদিকে কমার্শিয়াল সেক্টরগুলোতে যদি ব্যাংক ঋণ দিয়ে থাকে সেগুলো নেট ফরেন এক্সচেঞ্জ ব্রড মানির একটি উৎস। এবার গভর্নমেন্ট কারেন্সি লায়াবিলিটি যদি থাকে পাবলিকের নিকটে সেটিও ব্রড মানির উৎস। নন মনিটারি যদি কোনো লায়াবিলিটি থাকে ব্যাংকিং সেক্টরে তাহলেও এইগুলো ব্রড মানির উৎস। তাহলে এই মোট 5টি সোর্স হচ্ছে ব্রড মানির। সাধারণত আরবিআই বা ব্যাংকিং সেক্টরগুলো গভর্নমেন্টকে কীভাবে ঋণ দিয়ে থাকে, যখন গভর্নমেন্টের ঋণের প্রয়োজন হয়ে থাকে তখন আরবিআই গভর্নমেন্টের হয়ে সিকিউরিটিসগুলো মার্কেটে ছাড়ে, বা সেই সিকিউরিটি মার্কেটে ছাড়ার পর সেগুলি বিভিন্ন যে ইন্টারমিডিয়েটারি সংস্থা রয়েছে, সেটা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে বা প্রাইমারি ডিলার্স হতে পারে, তারা সেই সিকিউরিটি ক্রয় করার পরে সেগুলি মার্কেটে ছাড়ে বা মার্কেটে সেগুলি পাবলিকের কাছে সেটি ছেড়ে দেয়, এবং সেই অনুযায়ী পাবলিকের নিকট থেকে অর্থ ব্যাংকের হাতে আসে, ব্যাংকের হাত থেকে সেটি রিজার্ভ ব্যাংকের কাছে যায়, রিজার্ভ ব্যাংক থেকে সেটি গভর্নমেন্টের কাছে চলে যায়। এছাড়াও রিজার্ভ ব্যাংক গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করা ছাড়াও যে কারেন্সি সেটি প্রিন্ট করতে পারে, প্রিন্ট করে সরকারকে ঋণ প্রদান করতে পারে। যখন গভর্নমেন্ট কোনো কারেন্সি প্রিন্ট করা বা মিন্ট করার জন্য আদেশ দিয়ে থাকে আরবিআইকে, তখন গভর্নমেন্টের যে লায়াবিলিটি পাবলিকের কাছে সেটি বৃদ্ধি পায় এবং সাপ্লাই অফ মানিও বৃদ্ধি পায়। সাধারণত নন মনিটারি লায়াবিলিটি কোনগুলোকে বলা হয়ে থাকে, ইট মে বি অফ আরবিআই ও আদার ব্যাংকস, অর্থাৎ এটি আরবিআই বা আদার ব্যাংকসের লায়াবিলিটি হতে পারে। সাধারণত পেড আপ ক্যাপিটাল রিজার্ভ, আরবিআইয়ের পেনশন ফান্ড, পিএফ ফান্ড, অর্থাৎ এই ফান্ডগুলোকে বলা হচ্ছে নন মনিটারি লায়াবিলিটি। আদার ব্যাংকের যেটি লায়াবিলিটি নন মনিটারি সেটি হচ্ছে ক্যাপিটালস, রিজার্ভস, বিলস, পেয়েবলস ওভার আদার অ্যাসেটস, এরর্স অ্যান্ড ওমিশনস। এগুলিকে M3 থেকে ডিডাক্ট করা হয়। যদি ফরেন এক্সচেঞ্জ বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবেই
স্বাভাবিকভাবেই মানি সাপ্লাই বৃদ্ধি পাবে। Bank credit to commercial sector. When bank lends to commercial sector, it does not hand over currency notes, rather it allow to draw loan amount by means of check, and the checks come back to bank as fresh deposit. This is called credit creation or deposit multiplication. This type of deposit of check is called derivative deposits or secondary deposits. Money multiplier key. Money multiplier or deposit multiplier measures the amount of money that the banks are able to create in forms of deposits with every unit of money it keeps in reserves. অর্থাৎ ব্যাংক যে পরিমাণে অর্থ ক্রিয়েট করতে পারে ডিপোজিট আকারে উইথ এভরি ইউনিট অফ মানি, অর্থাৎ এই মানি ক্রিয়েশনের যে আনুপাতিক যে হার সেটিকে মানি মাল্টিপ্লায়ার বলা হয়ে থাকে, যেটি বের করা হয় সাধারণত 1/লিগাল রিজার্ভ রেশিও। এই লিগাল রিজার্ভ রেশিওর মধ্যে থাকে ক্যাশ রিজার্ভ রেশিও প্লাস স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। হায়ার ভ্যালু অফ LRR, lower is the value of money multiplier and less money is created by bank system or vice versa. অর্থাৎ LRR এর মান যদি বৃদ্ধি পায় তাহলে মাল্টিপ্লায়ারের ভ্যালু যেটা সেটি হ্রাসপ্রাপ্ত হবে এবং কম পরিমাণে অর্থ ব্যাংকিং সিস্টেম সৃষ্টি করতে পারবে। উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে, সাপোজ মানি মাল্টিপ্লায়ার from original deposits of ₹100 by an individual to bank X, LRR is 10% fixed by RBI, then how much money should be created? এখানে ডিপোজিট 100 টাকা রয়েছে, তাহলে ডিপোজিট 100 টাকা যদি হয়ে থাকে এবং রিজার্ভ হিসেবে 10 টাকা রাখতে হয় ব্যাংকে এবং লোনেবল অ্যামাউন্ট হিসেবে 90 টাকা সে মার্কেটে খাটাতে পারে। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এক্স নামক ব্যাংক 100 টাকা যদি তার ডিপোজিট হয় অ্যাসেট সাইডে, তাহলে লোনেবল অ্যামাউন্ট যদি 90 টাকা হয় এবং রিজার্ভ যদি 10 টাকা হয়, অর্থাৎ LRR যদি 10 টাকা হয়, তাহলে তার 90 টাকা লোন দেওয়ার পরে যে ব্যক্তি 90 টাকা লোন নেবে সে যদি ওয়াই ব্যাংকে গিয়ে আবার সেই 90 টাকা জমা করে, তাহলে সেখানে সেই ওয়াই ব্যাংকটি আবার এই 9 টাকা অর্থাৎ 10% হারে রিজার্ভ রাখবে। রাখার পরে 81 টাকা তার লোনেবল অ্যামাউন্ট হবে। ওয়াই নামক ব্যাংকটি 81 টাকা অন্য এক ব্যক্তিকে যদি ঋণ দিয়ে থাকে, তাহলে সেই অন্য ব্যক্তি জেড নামক ব্যক্তির কাছে গিয়ে জেড নামক ব্যাংকের কাছে গিয়ে 81 টাকা জমা করলো, তাহলে সেই 81 টাকার মধ্যে আবার 10% হারে 8 টাকা 10 পয়সা সে রিজার্ভ রেখে 72 টাকা সে আবার লোন দিতে পারবে। এরকমভাবে সে মানি ক্রিয়েশন হতে থাকবে এবং লাস্টে দেখা যাবে সেই 100 টাকা দিয়ে 1000 টাকা অর্থ মার্কেটে সার্কুলেট হলো বা মানি ক্রিয়েশন হলো।